কথা বলবে না, হ্যাঁ। ক্ষমতা আমরা এর আগের দিন আমরা কার্যহীন বল পর্যন্ত পড়ে নিয়েছি, তাই না? এবার আমরা দুই একটা অঙ্ক তোমাদের উদাহরণ দেখো, দুই একটা অঙ্ক অ্যাটলিস্ট বুঝে নাও আগে, না হলে কী হবে যে ফিজিক্সের তুমি যদি অঙ্ক না করো, শুধু থিওরি পড়ো, তাহলে চ্যাপ্টার সম্পর্কে কিন্তু আয়ত্ত আসবে না। তো প্রথম কোশ্চিন কী বলেছে দেখো, ফার্স্ট কোশ্চিন কী বলেছে, আমরা যেটা করছি সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি, কার্য ক্ষমতা ও শক্তি। আগে কিছু অঙ্ক, আজকে এই চ্যাপ্টারের থিওরি পুরো শেষ করব, ঠিক আছে? টাইম একটু লাগবে, কিন্তু থিওরি পুরো শেষ করবো, একটু কনসেন্ট্রেট সহকারে দেখো। কার্যক্ষমতা শক্তির যেটা অঙ্ক দিয়েছে প্রথমে, আমরা কার্য কিন্তু কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে? এরপরে ক্ষমতা এবং শক্তি পড়ে আছে। তো ক্ষমতা শক্তি পড়ার আগে কার্যর আগে কিছু অঙ্ক দেখে নিই। প্রথম কোশ্চিন কী বলেছে, এক ব্যক্তি 60 নিউটন বল প্রয়োগ করলে একটি রোলারকে ঠেলে 30 মিটার দূরে সরালো। তার মানে কতটা প্রয়োগ করেছে বলো তো? বল কতটা প্রয়োগ করেছে? এফ সমান হচ্ছে 60 নিউটন, তাই না? এফ সমান হচ্ছে 60 নিউটন আমি বল প্রয়োগ করলাম, এদিকে একবারে ফোকাস থাকবে বোর্ডের দিকে, কিন্তু বলে দিলাম 60 নিউটন বল প্রয়োগ করলাম। রোলার যেটা 16, সেটা রোলারের সরণ কতটা হলো বলো? 30 মিটার। আচ্ছা, 30 মিটার রোলারের সরণ হলো, কিন্তু দেখো এখানে একটা জিনিস বলছে, ভূমির সঙ্গে রোলারের হাতলটি 60 ডিগ্রি কোণে করে থাকলে, তার মানে ভূমির সঙ্গে রোলারটির হাতলটি যেটা আছে সেটা 60 ডিগ্রি কোণ করেছে। তার মানে নিশ্চয়ই এটা যদি একটা রোলার হয়, ধরুন এটা হচ্ছে একটা রোলার, ভুল কেন আঁকছি, রোলার আঁকাও খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে আমার। এটা এর হাতলটা এরকমভাবে আছে, ঠিক আছে? এই হচ্ছে হাতলটা, মানে এটা আমরা এরকমভাবে টেনে নিয়ে যাচ্ছি সামনের দিকে, ঠিক আছে? এই হচ্ছে রোলারটা, ভূমির সাথে আছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, ভূমিতে লেগে আছে, ছবি আঁকা সম্ভব না, 3D ছবি, ঠিক আছে? তাহলে এর হাতলটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে আছে গো? শোনো, এর যেটা হাতলটা সেটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এরকমভাবে টানছো, তাহলে নিশ্চয়ই সরণ কোন দিক হচ্ছে? সামনের দিক হচ্ছে তো, তাই না? তাহলে নিশ্চয়ই আমি ছবিটা যদি এরকমভাবে আঁকি যে এটা সামনের দিকে সরণ কতটা হয়েছে? 30 মিটার, আর অ্যাঙ্গেল কতটা করে আছে? 60 ডিগ্রি। ফোর্স যেটা বল প্রয়োগ করেছে সেটা কত? 60 নিউটন, ঠিক আছে? এবার তাহলে আমাকে বলেছে যে কৃতকার্যের মান কত হবে। আমরা বলেছিলাম যে যদি অ্যাঙ্গেল হয়, থিটা সমান কত বলেছে বলো? 60 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল থাকে তাহলে সেক্ষেত্রে কৃতকার্য যেটা আমরা বের করব, সেই কৃতকার্যের সূত্র যেটা হবে সেটা কি হবে? ডব্লু সমান হচ্ছে এফ কস থিটা, ঠিক আছে? ডব্লু সমান হচ্ছে এফ কস থিটা। যদি তোমার অ্যাঙ্গেল না থাকে তাহলে সেক্ষেত্রে কী করবো? এফ কস থিটার জায়গাতে কী আসবে? এফ ইন্টু কী আসবে গো? ডি আসবে, ঠিক আছে? যদি অ্যাঙ্গেল না থাকে তাহলে এফ ইন্টু ডি, যদি অ্যাঙ্গেল থাকে তাহলে সূত্র কোনটা আসবে? এফ কস থিটা ইন্টু ডি, মনে থাকে জানো, ঠিক আছে? তাহলে কৃতকার্যের মান কত হয়ে গেল? এফ মানে কত আছে বলো? 60। আচ্ছা, প্রথমে আগে দেখে নেব সবগুলো কি এসআই এককে আছে না সবগুলো সিজিএস এককে আছে? সব কারণ এসআই একক আমাকে কী করতে হবে ফার্স্ট বলো? সেম করতে হবে, তাই না? 60 নিউটন এসআই একক, এটাও হচ্ছে এসআই একক, আর ডিগ্রি তো কোনো রকম এসআই এককের ব্যাপার নেই, ঠিক আছে? ডিগ্রি হলেই হলো। তাহলে 60 কস কত বলো? থিটা মানে কত আছে? 60 ডিগ্রি, তাই না? ইন্টু ডি মানে কত? 30। আচ্ছা, এককেরও দেখো এখানে সবগুলো এসআই একক হলে তাহলে কৃতকার্যের যেটা একক আসবে সেটাও কি আসবে? এসআই আসবে। এখানে সবগুলো এসআই এককে আছে, তাহলে কৃতকার্যের যেটা একক আসবে সেটাও কিসে আসবে? এসআই আসবে। আচ্ছা, তাহলে 60 cos 60 মানে কত বলেছিলাম? cos 60 মানে sin 30, cos 60 মানে sin 30, ঠিক আছে? মানে কত হয়ে গেল? হ্যাঁ, তোমাদের লিখিয়ে দিয়েছিলাম এর আগের দিন। তাহলে কত হয়ে গেল বলো? 900। তাহলে আমরা কত পেয়ে গেলাম? আচ্ছা, এখানে দেখো, আচ্ছা তোমাদের বই কোশ্চিনে একটু ভুল দেওয়া আছে, দেখো এফ এর মান 10 নিউটন বলেছে, কোশ্চিনে কত বলেছে? 60 নিউটন, তাই না? এফ এর মান 10 নিউটন, কিন্তু কোশ্চিনে বলেছে 60 নিউটন, তাহলে কোশ্চিনটা ভুল দেওয়া আছে, কিছু করার নেই। তাহলে অ্যান্সার যেটা আসবে সেটা ঝুলে আসবে, এবং কত কৃতকার্যের মান কত হবে? 10 নিউটন। কোশ্চিনে কত দেওয়া আছে? 60 নিউটন আছে না? কোশ্চিনে 10 নিউটন আছে, তাহলে কোশ্চিনে 10 নিউটনই করো। চলো, কোশ্চিনে আমার বইয়ের কোশ্চিনে 60 নিউটন আছে, তাহলে এখানে 10 করলাম। তাহলে 10 করলে কত হচ্ছে? এখানেও 10 করো, 5, তাহলে কত হয়ে যাবে? 150। তো অ্যান্সার মিলেছে, দেখো তো অ্যান্সার 150 আছে না? তাহলে 150 জুল। বোঝা গেল ব্যাপার? হ্যাঁ, তাহলে ব্যাপারটা বোঝা গেল তো? ব্যাপারটা বুঝতে পারলে? তোমরা খাতা পেন বের করে অঙ্কটা করো। চলো, অঙ্কটুকু না, কথা কম, এদিকে তাকাও। নেক্সট কোশ্চেন কী বলেছে? এক ব্যক্তি বলছে একটি বস্তুর ওপর, দেখো কি বলেছে, একটি বস্তুর ওপর 2 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির সরণ 50 সেমি, কৃতকার্যের পরিমাণ কত? তাহলে যা দিয়েছে, আমাদের অঙ্ক করার টেকনিক হচ্ছে যা দিয়েছে প্রথমে লিখে নাও। কোশ্চেন নম্বর 2 আমার সাথে লিখে নাও। কী বলেছে? এফ কত আছে গো?
2 নিউটন, তাই না? 2 নিউটন যখন একটা বস্তুর উপরে প্রয়োগ করলাম তখন সেক্ষেত্রে স্মরণ কত হলো বলো? 50 সেমি। তোমাদের একটা জিনিস বলেছি, হয় সবগুলোকে এসআই করো, নাহলে সবগুলোকে সিজিএসে করবো, ঠিক আছে? তাহলে এখানে নিউটনে আছে মানে এসআই আছে, এটা কিসে আছে? সিজিএসে আছে না? তাহলে সিজিএসটাকে এসআই করো না। আমরা যদি সেন্টিমিটারকে মিটার করি তাহলে কী করবো? 100 দিয়ে ভাগ, ঠিক আছে? 100 দিয়ে ভাগ মানে কত হয়ে গেল? হাফ মিটার। বলো, আপত্তি করার কিছু আছে? আচ্ছা, তাহলে কৃতকার্যের পরিমাণ, তাহলে ডব্লু সমান কী গো? জিজ্ঞাসা তোমাদের একটু আগে বললাম যে যদি অ্যাঙ্গেল না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের সূত্র যেটা হবে ডব্লু সমান কি? এফ ইন্টু ডি। নির্ণয় কৃতকার্য, দেয়ারফর নির্ণয় কৃতকার্য। নির্ণয় কৃতকার্য, তাহলে এফ মানে কত গো? 2 নিউটন, আর এটা হচ্ছে হাফ। দেখো কোনো একক লিখছি না কিন্তু, একক কোথায় লিখবো? ক্যালকুলেশন করার পর এখানে একক লিখে ফাঁসবে, ঠিক আছে? ফিজিক্সের অঙ্ক করার সময়, হ্যাঁ বলো, এটা ডি গো, এমটিআর, মিটার, মিটার সংক্ষেপে লিখেছি। তাহলে কত হয়ে গেল? এই দেখো শেষে লিখবো। তাহলে কৃতকার্যের পরিমাণ কত হয়ে গেল বলো? কোন একক আসবে? জুল আসবে, ঠিক আছে? তাহলে যে লিখে দিলাম। বুঝতে পারলে ব্যাপারটা? কলম কামড়ে কিচ্ছু হবে না। তুমি বলো তোমার কোনটা কোশ্চেন অ্যারেঞ্জ করছে, কোন জায়গায় তুমি বুঝতে পারো নি। চলো সিজিএসে দেখে দিচ্ছি। তাহলে ফোর্স মানে কত আছে? ডাইনে যদি করি তাহলে 10 টু দি পাওয়ার কত গো? 5 ডাইন, ঠিক আছে? ইন্টু কত হচ্ছে দেখো 50 মিটার মানে 50ই লিখবো। তাহলে ক্যালকুলেশন বিদ্যুৎ আসছে না, ঠিক আছে? বেশি হয়ে যাচ্ছে, তার মানে কী হয়ে যাবে? 100 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কী আসবে? এটা আর্গ। কিন্তু আমি সেই জন্য তো বলছি যে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার আমরা কিসে করবো? এসআই করবো, এসআই করবো। হ্যাঁ, সিজিএসে করলে আর্গ আসবে, এসআই করলে কী আসবে? জুল আসবে। বেশ, এসআই করবে বেশিরভাগ অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন গাইস। চলো এবার আমি তোমাদের বলেছিলাম যে আমরা যে দুটো অঙ্ক এখন করলাম সেটা পরম এককে করলাম। মানে একটা বস্তুকে কি করা হয়েছিল? বল প্রয়োগ করে, দেখো কোনো একটা সারফেসের ওপরে বস্তুটা মুভ করছিল, তাই না? বল প্রয়োগ করছিলাম, বলের প্রয়োগ কিন্তু স্মরণ হচ্ছিল, তাই না? এবার শোনো, কোনো একটা বস্তুকে যখন আমরা কি করেছিলাম? অভিকর্ষে বলের বিরুদ্ধে উপরে নিয়ে গেলাম, বা উপর থেকে কোনো একটা বস্তুকে নিচে ছুঁড়ে দিলাম, তাই কি না? হয় উপর থেকে নিচে নিয়ে আসো, নিচ থেকে উপরে নিয়ে আসো, তাহলে অভিকর্ষে বলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ না? অভিকর্ষে বলের বিরুদ্ধে যদি কোনো একটা বস্তুকে ওঠানামা করি তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মানটা কী আসবে? তোমাদের ডিরেক্ট বলেছিলাম, সেটা হচ্ছে এম জি এইচ। এই যে এম জি মানে ফোর্স, আর এইচ মানে হচ্ছে, এম জি মানে কি? ফোর্স, আর এইচ মানে কি? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ব্যাপারটা একই জিনিস। তাহলে এবার থার্ড কোশ্চেন তোমাদের কি বলেছে একটু দেখে নাও। থার্ড কোশ্চেন কী বলেছে? 100 গ্রাম ভরের কোনো বস্তু, এই যে দেখো, তাহলে এম সমান কত গো? 100 গ্রাম। বেশ হয়ে গেল। তারপরে ভূপৃষ্ঠ থেকে কত মিটার উপরে তুলবো? তার মানে এইচ মানে কত? এইচ মানে ভূপৃষ্ঠ থেকে কতটা? 2 মিটার, 2 মিটার। এবার এখানে গন্ডগোলটা, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই, ঠিক আছে? একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। আমরা এবার তুমি আর্গেও করতে পারো, অথবা আমি দুটোতেই করে নিচ্ছি। আমরা দেখো জুলেও করে নিতে পারি, অথবা এসআই করে নিতে পারি, অথবা সিজিএসও করে নিতে পারি, তাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমাকে বলেছে যে কী পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। তাহলে এখানে দেখো, অভিকর্ষে বলের বিরুদ্ধে কোনো একটা বস্তুকে নিয়ে যাওয়া মানে জি এর একটা নির্দিষ্ট মান থাকবে, এবং জি এর মানটাকে আমরা কী ধরে নিব? জি এর মানটাকে আমরা যদি কোনো কিছু না বলে দেয় তাহলে সিজিএস এককে যদি আমরা ধরি তাহলে 981 কী হয়ে যাবে? 981 সেমি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? যদি সিজিএসে নিই তাহলে জি এর মানটা কত আসবে গো? 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। যদি এসআই নিই তাহলে কী হবে? 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। গট ইট গাইস? বেশ, তাহলে এবার আমাকে বলো, যদি কৃতকার্য ডব্লু সমান জিজ্ঞাসা, তাহলে লিখো যে আমরা জানি মোলের, দেখো এক একটা অঙ্ক করেছিলাম, সেই জন্য মোল চ্যাপ্টারটা মোটামুটি তখন ইজি হয়েছিল না? অতএব এরকমভাবে তোমাকে শিখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার। নম্বরের পিছনে ছুটলে হবে না, নম্বর তো হয়ে যাবে, তুমি যদি প্র্যাকটিস বারবার করো তাহলে নম্বর এমনি চলে আসবে। নম্বর যারা পায় তাদেরকে আমি তোতা বলি, ঠিক আছে? হ্যাঁ, মুখস্থ করছো নামিয়ে আসছো, কিন্তু এই যে তুমি পরিশ্রম করে জিনিসটা শিখছো, এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটারই ভ্যালু বেশি আছে। এটাই তোমাকে একটা জায়গা, হায়ার জায়গায় নিয়ে যাবে। ডব্লু সমান কী হলো বলো? এমজিএইচ। তাহলে এখানে অভিকর্ষে বলের বিরুদ্ধে কোনো একটা বস্তুকে নিয়ে এসে তাহলে ডব্লু সমান কী আসবে? এমজিএইচ। এম এর মান কত বলো? এম এর মান হচ্ছে 100, কোনো একক লিখবো না। জি মানে কত আছে বলো? 981। আর এইচ মানে কত? 2 মিটার, মানে কি
2 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 2 মিটার মানে কত হয়ে গেল 200 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার লিখে নাও, সিজিএসে করে নিলাম। ঠিক আছে, তোমরা সেম কোশ্চেন এসআই করবে। ঠিক আছে, সেম কোশ্চেন এসআই করবে। আমি এসআই সব কিছু লিখে দিচ্ছি। তাহলে এখানে এককটা কী আসবে, আর্গ আসবে। ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন খুব সহজ। এদিকে তাকাও, 2 একে 2, 8 2 কত 16 6, 9 2 18 একে কত 19, 1962 সাল। কটা শূন্য, 4টা শূন্য, এত আর্গ। এরকম লিখে দাও, অথবা তোমরা এরকমও লিখতে পারো, এটা কত বের করেছে। অথবা তোমরা 1962 সালের সাথে 10⁴ গুণ করে নাও। বলো, বোঝা গেল? একটা সিজে যেমন কার্যের এসে একক কিছু জুল, তোমাকে ক্লাসটা আজকে দিয়ে দিব, তুমি ক্লাসটা আজকে দেখে নিও। ঠিক আছে, ঠিক আছে। এক আর্গ মানে কি, কোনো একটা বস্তুর উপরে এক ডাইন বল প্রয়োগ করলে যদি সেই বস্তুটার প্রয়োগ বিন্দু সরণ কতটা 1 সেমি হয়, তাহলে ওই যে তোমার কৃতকার্য সেটাকে আমরা কি বলবো, এক আর্গ বলবো। তাহলে এক আর্গ মানে হচ্ছে 1 ডাইন ইন্টু 1 সেমি। ঠিক আছে, তুমি ক্লাসটা দেখো, আজকে রেকর্ডিং ক্লাসটা দেখে নিও, তাহলে হয়ে যাবে। আজকে আপলোড করে দেবো ক্লাস। হ্যাঁ, এদিকে চলো, কি বলেছে ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা জিনিসটা কি, শোনো, এদিকে তাকাও। তুমি টি সময়ে কিছু পরিমাণ কৃতকার্য করলে, ধরে নাও আমি একটা জিনিস বলছি, তুমি 10 সেকেন্ড সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ কৃতকার্য করেছো। সেই নির্দিষ্ট পরিমাণ কৃতকার্যের মান হচ্ছে গিয়ে 500 নিউটন, 500 নিউটন বলছি, 500 জুল। ঠিক আছে, আমি কি বললাম, 10 সেকেন্ড সময়ে আমি নির্দিষ্ট পরিমাণে একটা কৃতকার্য করেছি, সেই কৃতকার্যের মান কত গো, 500 জুল। তাহলে তোমাকে যদি বলি তাহলে তুমি 1 সেকেন্ডে কতটা করেছো, তাহলে তুমি বলবে 1 সেকেন্ডে স্যার তাহলে 500/10 হলো, এত জুল করলাম। তাহলে 1 সেকেন্ডে কত জুল করলাম, 50 জুল করলাম। তার মানে আমি যদি এরকম এটাকে আরও ডিটেলসে ভালো করে বলি, যে আমি 50 জুল কার্য করলাম কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, পার সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে এটাই হচ্ছে গিয়ে ক্ষমতা, যে একক সময়ের সাপেক্ষে যে কার্য করবে সেটা হচ্ছে গিয়ে তার ক্ষমতা। একক সময়ের সাপেক্ষে মানে 1 সেকেন্ড। ঠিক আছে, এই একক সময়ে তুমি যে পরিমাণ কৃতকার্য করবে সেটা হচ্ছে তোমার কি ক্ষমতা। তাহলে ক্ষমতা কোনো কিছুই না, ক্ষমতা হচ্ছে একটা কার্য, তাই না? ক্ষমতা হচ্ছে একটা কার্য, কিন্তু কি হচ্ছে, সেই কার্যটা একক সময়ে যে পরিমাণ কৃতকার্য সেটাকে ক্ষমতা। তার মানে আমি যদি সুন্দরভাবে বাংলায় যদি গুছিয়ে বলি, তাহলে আমরা বলবো যে কার্য করার হারকে ক্ষমতা বলে। ঠিক আছে, হার মানে হচ্ছে সময়। ঠিক আছে, কার্য করার হারকে ক্ষমতা বলে। তার মানে কি, টি সময়ে তুমি পি পরিমাণ কার্য করলে, তাহলে একক সময়ে কতটা কার্য করলে, P/T। পি মানে হচ্ছে পাওয়ার, ডব্লু টি সময়ে তুমি ডব্লু পরিমাণ কৃতকার্য করলে, তাহলে একক সময়ে কতটা করবে গো, W/T। এই W/T-কে কী বলা হয়েছে, পাওয়ার। তাহলে একটা সূত্র কি পেয়ে গেলাম, পাওয়ার সমান হচ্ছে, পাওয়ার মানে কি, ক্ষমতা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ক্ষমতা যাকে আমরা বলছি পাওয়ার মানে কি, কৃতকার্য বাই কি, সময়। কৃতকার্যকে আমরা কীভাবে বলতে পারি, ডব্লু দিয়ে, আর সময়কে আমরা কী দিয়ে বলবো, টাইম দিয়ে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পাওয়ার কোনো কিছুই না, পাওয়ার হচ্ছে একক সময়ের সাপেক্ষে যেটা কৃতকার্য সেটাকে আমরা কি বলছি, পাওয়ার। বা আমরা বলবো কার্য করার হারকে কি বলে, হার মানে সময়, কার্য করার হারকে কি বলে, ক্ষমতা বলে। গট ইট? বেশ, হ্যাঁ। তাহলে ক্ষমতা কার্যরই অংশ, কোনো কিছুই না। কার্য যদি না হয় তাহলে ক্ষমতা কী করে হবে, কার্য 0 হয়ে গেলে ক্ষমতা 0। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো, এখানে দেখো অনেক উদাহরণ দেওয়া আছে। যেমন আমি যদি তোমাকে একটা বলি যে তোমরা 2 বন্ধু আছো, ঠিক আছে, তোমরা 2 বন্ধু আছো, তাহলে একটা হচ্ছে রোগা প্যাংলা আর একটা হচ্ছে কি তোমার মোটা সোটা। ঠিক আছে, এবার একজনকে দিলাম 50 কিলোর বস্তা, ও কী করলো, 10 সেকেন্ড সময় 500 কিলোর বস্তা 10 তলা ছাদে নিয়ে চলে গেল। আর একজন কী করলো, 50 কিলোর বস্তা 10 সেকেন্ড ও 500 সেকেন্ড সময় নিয়ে গেল। ঠিক আছে, তাহলে কার ক্ষমতা বেশি, যে মোটা সোটা লোকটা। ঠিক আছে, মোটাটার ক্ষমতা বেশি, কারণ ওর সময় কম লেগেছে, এর সময় কী লেগেছে, বেশি লেগেছে, তাই না? সেই জন্য বলছি কার্য করার হারকে আমরা কী বলবো, ক্ষমতা বলবো। এই যে তোমার বন্ধু 10 সেকেন্ড সময় 500 জুল কার্য করলো, তাহলে 1 সেকেন্ডে কত করলো, 500 জুল। এটা হচ্ছে মোটা ছেলেটা। আর কেউ দেখা গেলো ওকে এই কার্যটাই করলাম, ওর লেগে গেলো 100 সেকেন্ড। 100 সেকেন্ডে কতটা কাজ করলো গো, 500 জুল। তাহলে 1 সেকেন্ডে কতটা করবে, 5 জুল। তাহলে এবার বলো কার ক্ষমতা বেশি, তাহলে নিশ্চয়ই এর ক্ষমতাটা বেশি, কারণ এই 1 সেকেন্ডে 50 জুল করছে, আর এই 1 সেকেন্ডে কতটা করছে, 1 সেকেন্ডে কতটা করছে বলো, 5 জুল করছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? এটা হচ্ছে মোটা মানুষটা, এটা হচ্ছে রোগা মানুষটা।
মোটা মানুষটা 1 সেকেন্ডে কতটা কার্য করছে 50 জুল, আর রোগা মানুষটা 1 সেকেন্ডে কতটা করছে 5 জুল। তাহলে কার ক্ষমতা বেশি? মোটাটা। বুঝতে পারলে তো? গট ইট? বেশ। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, কার্য আমরা কি বলেছিলাম? স্কেলার রাশি। কার্য কোন দিকে হবে সেটা তো আমি জানি না। কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, আমি বল প্রয়োগ করছি, বলের প্রয়োগ বিন্দু স্মরণ হচ্ছে, কিন্তু কোন দিকে কার্য হচ্ছে, কার্য কোনো রকম ফিক্সড দিক নেই। তাহলে সেটাকে আমরা বলবো কার্য হচ্ছে কি একটা স্কেলার রাশি। তাহলে ক্ষমতাও কী হয়ে যাবে? একটা স্কেলার রাশি হবে। আচ্ছা, একই রকমভাবে কার্যের আমরা কি পেয়ে যাব? কার্যের আমরা দুটো একক পাবো, একটা হচ্ছে পরম এককে সিজিএস এবং এসআই, একটা হচ্ছে অভিকর্ষ একক। আচ্ছা, পরম একক এবং অভিকর্ষ একক কেন এলো? একটা বস্তুকে আমি এর নিচে ছিল, এই শোনো, একটা বস্তু 5তলা 1তলা বিল্ডিংয়ে ছিল, বা এইখান থেকে আমি কী করলাম 10তলা বিল্ডিংয়ের উপরে একটা বস্তুকে নিয়ে গেলাম, তাহলে অভিকর্ষের বলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি না? এবার 10তলা বিল্ডিংয়ের উপর থেকে কী করলাম, বস্তুটাকে ছেড়ে দিলাম, ইচ্ছে হলো, তাহলে সেটা কি হচ্ছে? অভিকর্ষের দিকে ছেড়ে দিলাম না? তাহলে সেক্ষেত্রে যখন আমরা অভিকর্ষের বলের বিরুদ্ধে কোনো একটা বস্তুকে নিয়ে যাবো, অভিকর্ষের দিকে একটা বস্তুকে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে যেটা আমরা পাবো সেটাকে আমরা কী বলবো? অভিকর্ষ এককে ক্ষমতার একক। ঠিক আছে, সেটাকে আমরা অভিকর্ষ এককে বের করবো। কোনো একটা ক্ষমতা, কোনো একটা কার্য যদি হয়, যেই কার্যটা তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে হচ্ছে বা অভিকর্ষ বলের দিকে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যেটা ক্ষমতা পাবো সেটা কোন এককে পাবো? অভিকর্ষ এককে। কিন্তু যদি একটা বস্তু এরকম একটা লেয়ারে থাকে, আর লেয়ারে থাকার সময় তুমি একটা কৃতকার্য করলে, তুমি একটা নির্দিষ্ট টাইমে একটা কৃতকার্য করলে, তখন সেটা কোন এককে আসবে? পরম এককে আসবে। ঠিক আছে, যখন পয়েন্ট অফ কন্ট্যাক্টে থাকবে, মেঝেতে আছে কোনো একটা বস্তু, ঠিক আছে, মেঝেতে আছে, ঠিক আছে, মেঝেতে আছে, তাহলে মেঝেতে একটা বস্তু যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটা ক্ষমতা পাবো, সেটা হচ্ছে পরম এককে। কিন্তু কোনো একটা বস্তু যদি তোমার কি হয়, অভিকর্ষে বলের বিরুদ্ধে ওঠানামা করে, তাহলে সেক্ষেত্রে যেটা ক্ষমতা পাবো সেটা কোন এককে? অভিকর্ষ একক। গট ইট? এবার প্রথমে তোমরা দেখে নাও যে ক্ষমতার পরম এককে আগে প্রথমে দেখে নাও। তাহলে পরম এককে যদি আমরা বলি, তাহলে কি হয়ে যাবে? আর্ক পার সেকেন্ড। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে যদি আমি ক্ষমতার একক বলি, তাহলে কী হয়ে যাবে? আর্ক পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে যদি ক্ষমতা বলি, তাহলে কী হয়ে যাবে? জুল পার সেকেন্ড। গট ইট? এটা হচ্ছে তোমার পরম একক, এটা হচ্ছে পরম, চরম করে দিও না আবার, পরম এককে। ঠিক আছে, আচ্ছা, এবার অভিকর্ষে যদি আসি, তাহলে অভিকর্ষে এককে কী বলেছে? আচ্ছা, এটাকে বলে নিই, তারপর অভিকর্ষে এককে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলে নিই। প্রথমে দেখো, আর্ক পার সেকেন্ড মানে কি? আর্ক পার সেকেন্ড মানে কি বলেছে? 1 সেকেন্ড সময় এক আর কার্য করার ক্ষমতাকে আমরা কি বলবো? আর্ক পার সেকেন্ড বলবো। তুমি 1 সেকেন্ড সময় নিয়েছো, 1 সেকেন্ড সময় কতটা কার্য করেছো? 1 আর করেছো, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? 1 আর পার সেকেন্ড বলবো। তুমি 1 সেকেন্ড সময় 1 জুল কার্য করেছো, তাহলে সেটাকে আমরা কি বলবো? 1 জুল পার সেকেন্ড বলবো। ঠিক আছে, ওটাই বলে দিয়েছে, আর কোনো কিছু না। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখতে হবে যে এসআই পদ্ধতিতে তুমি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কৃতকার্য করলে সেটাকে আমরা 1 জুল পার সেকেন্ড বলছি। এই যে জুল পার সেকেন্ড, এটাকে আমরা বলবো তেরে ওয়াট লাগা দেঙ্গে। ঠিক আছে, এটাকে আমরা সংক্ষেপে কী বলবো? ওয়াট বলবো। তার মানে জুল পার সেকেন্ড মানে কী গো? আচ্ছা, এবার দেখো কি বললাম, সিজিএস পদ্ধতি একক কি? আর্ক পার সেকেন্ড। আর্ক পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড সময় 1 আর পরিমাণ কৃতকার্য করাকে 1 আর্ক সেকেন্ড বলছি। আর এসআই পদ্ধতি ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে 1 সেকেন্ড সময় তুমি 1 জুল পরিমাণ কৃতকার্য করেছো, ওইটাকে আমরা কি বলছি? জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ডকে সংক্ষেপে একটা নাম দিলাম, সেটা কি দিলাম? ওয়াট দিলাম। ঠিক আছে, এবার ভালো করে বোঝো যে ওয়াট সমান তাহলে কী গো? 1 জুল বাই 1 সেকেন্ড। এবার আর একটা জিনিস দেখো, 1 জুল মানে কী করেছিল? 10⁷ আর্ক। মনে পড়ছে পুরোনো দিনের কথা? 1 জুল মানে এর আগের ক্লাসে বলেছিলাম, 1 জুল মানে হচ্ছে 10⁷ আর্ক ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তাহলে 10⁷, এটা কি হয়ে গেল? আর্ক পার সেকেন্ড। আর্ক পার সেকেন্ডকে তোমরা কি বলে এসো বলো? আচ্ছা, ঠিকই তো পেলাম। না, আর্ক পার সেকেন্ডকে আমরা কি বলেছি? হ্যাঁ, আর্ক পার সেকেন্ডই বলবো, ঠিকই আছে। এটা আর নতুন শর্টকাট নেই। এটা তো আমরা শর্টকাটে বলবো না, তাহলে কী পেয়ে গেলাম? ওটা তো অন্য ছিল, 1 10⁵ ওটা নিয়ে তো 10⁷ আর্ক পেয়েছিলাম। তাহলে 1 ওয়াট মানে কত পেলাম? দেখো, 1 ওয়াট মানে কি পেয়ে গেলাম? 10⁷ আর্ক পার সেকেন্ড পেলাম না? এটা কিন্তু পরীক্ষাতে আসে, তোমাকে বলবে যে দেখাও যে 1 ওয়াট সমান হচ্ছে 10⁷ আর্ক পার সেকেন্ড। তাহলে 1 ওয়াট মানে 1 জুল পার 1 সেকেন্ড, 1 জুল মানে 10⁷ আর্ক, আর 1 সেকেন্ড হলো, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম? 10⁷ আর্ক পার সেকেন্ড। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারলে না পারলে না? 1 ওয়াট মানে কি? ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড না? তাহলে 1 ওয়াট মানে 1 জুল পার 1 সেকেন্ড, 1 জুল মানে 10⁷ আর্ক। এটা ক্যালকুলেশন করলে কী হচ্ছে? 1-এর তো কোনো ভ্যালুই নেই এখানে, তাহলে 10⁷কে 1 দিয়ে ভাগ করলে 10⁷ হবে, আর্ক পার সেকেন্ড পেয়ে গেলাম। ব্যাস, তাহলে 1 ওয়াট মানে 10⁷ আর্ক পার সেকেন্ড। মনে থাকবে? বেশ, এবার চলে এসো তোমরা, হর্স পাওয়ার জিনিসটা। এখান থেকে হর্স পাওয়ার সংজ্ঞা কিন্তু দেয়।
ঠিক আছে, হর্স পাওয়ার, ঠিক আছে। তো এবার একটা জিনিস বলো, যে হর্স পাওয়ারের সংজ্ঞা দিয়েছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, কথা নয়, হর্স পাওয়ারের সংজ্ঞা দিয়েছে। হর্স পাওয়ারটা জিনিসটা কি দেখে নাও, যে 1 সেকেন্ডে, শোনো, 1 সেকেন্ডে কেউ যদি 550 ফুট পাউন্ড, এটা একটা আগে একটা একক ব্যবহার করা হতো, ফুট পাউন্ড, ঠিক আছে, এখন আর ইউজ করা হয় না, যে 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো 1 হর্স পাওয়ার বা 1 অশ্বশক্তি। তার মানে কী পেলাম, যে 1 HP হর্স পাওয়ার, ঠিক আছে। আগে কোনো কিছুর ক্ষমতা কিসের উপর দিয়ে করা হতো জানো, সেটা হচ্ছে ঘোড়ার সাপেক্ষে বের করা হতো। ঘোড়ার একটা ঘোড়ার ক্ষমতা কত, ঠিক আছে, ঘোড়ার সাপেক্ষে বের করা হতো, সেই জন্য তখন থেকে হর্স পাওয়ার জিনিসটা এসছে, অশ্ব ক্ষমতা, ঠিক আছে। যে একটা ঘোড়া কতগুলো ট্র্যাক্টরের সাথে সমান, বা একটা ট্র্যাক্টর কতগুলো ঘোড়ার সমান, বা ঠিক আছে, তখন ওখান থেকে একটা হর্স পাওয়ার জিনিসটা এসছে। তো হর্স পাওয়ার যাই হোক একটা ব্যবহারিক একক। 1 হর্স পাওয়ার মানে কি, হ্যাঁ বলো কি, না একই হবে না, সেটা ঠিক। তাহলে এটা কি হচ্ছে, ফুট পাউন্ড, ঠিক আছে, ফুট, সব বাংলাতে লিখি। তাহলে 1 হর্স পাওয়ার মানে কি 550 ফুট পাউন্ড, ঠিক আছে। 1 হর্স পাওয়ার মানে কি 550 ফুট পাউন্ড পার কী হচ্ছে, অবশ্যই কী আসবে নিচে, সেকেন্ড আসবে, এটা মনে রাখবে। তোমাকে যদি জিজ্ঞেস করে 1 হর্স পাওয়ার মানে কত, তাহলে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। তোমাকে বলতে পারে যে এক অশ্বশক্তি ক্ষমতা বলতে কী বোঝো, তাহলে আমরা বলবো 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে আমরা কী বলবো, 1 হর্স পাওয়ার বা 1 অশ্বশক্তি বলবো, ঠিক আছে। 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে আমরা কী বলবো, 1 হর্স পাওয়ার বা 1 অশ্বশক্তি বলবো। এটার মান হচ্ছে গিয়ে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এবং ওয়াটে তুমি যদি বের করতে চাও তাহলে 746 কী হবে, ওয়াট হবে। খুব কোশ্চেন আছে এখান থেকে, 746 কী হচ্ছে ওয়াট। ওয়াটে যদি বের করতে চাও তাহলে কত হবে, 746 ওয়াট, এটা মুখস্থ রাখবে। এবার ক্ষমতার অভিকর্ষে এককে চলে এসো, এবার ক্ষমতার অভিকর্ষে এককে চলে এসো। অভিকর্ষে এককটা কি, এবার কোনো একটা বস্তুকে আমরা কী করব, সময়ের সাপেক্ষে উপরে নিয়ে যাব, ঠিক আছে, বা উপর থেকে নিচে নিয়ে আসবো। কী বলেছে, যে সিজিএস প্রভাবিত অভিকর্ষে একক হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে দেখো অভিকর্ষে একক, গাইস, অভিকর্ষীয়, অভিকর্ষীয় একক। সিজিএসে যদি বলি তাহলে কী হবে, আগেটা কি করেছিলাম, আর্ক পার সেকেন্ড করেছিলাম না, জুল পার সেকেন্ড করছিলাম না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। আমরা দেখবে কার্যর যেটা একক করেছিলাম, এই তোমার অভিকর্ষে একক, সেটা বলেছিলাম গ্রাম সেমি, মনে পড়ছে। কার্যে যেটা করেছিলাম সেটা কি বলেছিলাম, গ্রাম সেমি, অভিকর্ষে একক। আর একটা বলেছিলাম তোমার কিলোগ্রাম মিটার। তাহলে এখানে কি হলো, একই জিনিস আছে, শুধুমাত্র সময়ের সাপেক্ষে করছি, ঠিক আছে। এসআই পদ্ধতিতে কী হচ্ছে দেখে নাও, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। সবগুলো যাতে মনে থাকে, কারণ কোনটা আসবে বলে আসবে না। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড মানে কি, দেখো 1 গ্রাম ভরের কোনো বস্তুকে, দেখো আমি বলছি 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বলের বিরুদ্ধে 1 সেমি উপরে, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেমি যদি উপরে তোলা হয়, তাহলে সেটাকে কী বলবো, গ্রাম সেমি পার সেকেন্ড, 1 গ্রাম সেমি পার সেকেন্ড। আরেকবার বলছি, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে যদি 1 সেমি উপরে তোলা হয়, তাহলে যেই পরিমাণ তোমার ক্ষমতা হলো সেটা হলো কী হলো, 1 গ্রাম সেমি পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে কী হচ্ছে, 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে যদি 1 মিটার উপরে তোলা হয়, তাহলে যে পরিমাণ তোমার ক্ষমতা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে কি, সেটাকে আমরা কী বলবো, 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। একটু সংখ্যাটা দেখে নাও তো। সিজিএস প্রভাবিত ক্ষমতার একক হচ্ছে গিয়ে অভিকর্ষ একক হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। মানে 1 গ্রাম ভরের কোনো বস্তু অভিকর্ষের বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেমি উপরে তুলতে যে প্রয়োজনীয় ক্ষমতা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 1 গ্রাম সেমি পার সেকেন্ড। আর 1 গ্রাম ভরের কোনো বস্তু অভিকর্ষের বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার উপরে তুলে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 গ্রাম মিটার পার সেকেন্ড বলে, ঠিক আছে। তাহলে ভগবান বলে দিল, মনে রাখবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা মনে রাখো। এরপরে 2-1টা অঙ্ক তোমাদের করে দেখাই। একটা অঙ্ক করে দেখাবো, একটা থেকে দুটো। এখানে 3টে অঙ্ক আছে, 3টে অঙ্ক হেভি অঙ্ক আছে, দারুণ, ঠিক আছে, ফাটাফাটি অঙ্ক আছে 3টে কিন্তু তোমাদের ফাটাফাটি অঙ্ক আছে। চলো এরপরে কি বলেছে গো, 1 নম্বর কোশ্চেন যদি আমরা বলি, ক্ষমতা বের করব, পরপর 3টে অঙ্ক দেওয়া আছে, সুপার ডুপার অঙ্ক আছে 3টেই, ঠিক আছে। অতএব 3টে অঙ্ক ভালো করে দেখো, কারণ তোমাদের অঙ্ক যে বই থেকে আসবে, বই অঙ্ক খুব, এই চ্যাপ্টারে কিন্তু বই থেকে অঙ্ক খুব কম আছে,
এই চ্যাপ্টারের বই থেকে অঙ্ক কিন্তু খুব কম আছে, অতএব আমাদের এখান থেকে করতে হবে, উদাহরণের থেকে সব অঙ্ক করে নিতে হবে। কি বলেছে দেখো, যে প্রতি মিনিটে, সবাই এদিকে তাকাও, প্রতি মিনিটে একটি ইঞ্জিন 1500 কিগ্রা জল 20 মিটার উপরে তোলে। প্রতি মিনিট মানে টাইম কত, কত আছে টাইম? 1 মিনিট। 1 মিনিট মানে কত হয়? এটা সেকেন্ডে অবশ্যই করে নেব। সময়কে সবসময় কী করব? সময়কে সবসময় কিন্তু সেকেন্ডে করব। সময়কে কিন্তু সবসময় সেকেন্ডে এই জন্যই করবো, কারণ সময়ের সিজিএস এবং এসে একক কী হয়? সেকেন্ড হয়। ও বইটা দাও না, দেখতে একটু। আচ্ছা, নেক্সট কী বলেছে? কত কিগ্রা জল তুলছি? এম সমান কত গো? এম সমান হচ্ছে 1500 কিগ্রা জল তুলছি। হ্যাঁ অবশ্যই টুকো। এম সমান হচ্ছে 1500 কিগ্রা জল। কত মিটার, কত মিটার উপরে তুলছি বলো? এই সমান হচ্ছে গিয়ে কত? এই সমান হচ্ছে 20 মিটার। এবার আমাকে বলো, সবগুলো সিজিএসে দেওয়া নেই না এসআই দেওয়া আছে? বলো, সবগুলো এসআই দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে ইঞ্জিনের ক্ষমতা, পাওয়ার বের করতে। তাহলে এবার আমাকে বলো যে আমরা জানি, এবার তুমি বস্তুটাকে কোথায় তুলছো? উপরে তুলছো না? তাহলে বস্তুটাকে যখন উপরে তুলবে তখন সেক্ষেত্রে কোন সূত্র লাগবে? কৃতকার্য যেটা সেটা কোনটা লাগবে? পাওয়ার সমান তো এটা জানো, পাওয়ার সমান হচ্ছে W/কি টি। এখানে W যেটা কৃতকার্য সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে না? তাহলে সেক্ষেত্রে কী হয়ে গেল সূত্র? mgh/কি টি, তাই না? আচ্ছা, জি এর মান কি তুমি জানো? অভিকর্ষের মান তোমাকে বলে দিয়েছি, যদি না বলা থাকে তাহলে মুখস্থ মারবে। ঠিক আছে, জি এর মান এখানে বলে দিয়েছে কি দেখো, 9.8। হ্যাঁ, আরে বই দেখলে হবে, আমারটাকে ফলো করো। ঠিক আছে, পাওয়ার একবারে বের করছি, ওরা কৃতকার্য বের করেছে তারপর টাইম দিয়ে ভাগ দিয়েছে। ঠিক আছে, আমি একবারে বের করছি। এম মানে কত বলো? এম মানে হচ্ছে কি 1500, তাই না? কোনটা? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা জি এর মান, তোমাকে জি এর মান বলে দিবে না? ঠিক আছে, জি এর মান তোমাকে বলে দিবে না, হয় 9.8 অন করবে, নাহলে 9.8 করবে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে 1500 জি এর মান হচ্ছে 9.8, এটা মুখস্থ রাখবে। ঠিক আছে, 9.8। আর এসআই কী হবে? 980। 980 লিখো। ঠিক আছে, ওই কাছে ফেকাশি ধরতে যাও না, ছয়টাই ভালো। হ্যাঁ, আচ্ছা 9.8। এইচ এর মান কত আছে বলো? এইচ এর মান হচ্ছে গিয়ে 20 মিটার, তাহলে 20 লিখলাম, কোনো একক লিখছি না কিন্তু, একক সবশেষে লিখবো। টাইম, টাইম মানে 1 মিনিট মানে কত গো? 60 সেকেন্ড। চলো ক্যালকুলেশন চালাও। লাখ বিল কি লাখ লাখ, লাখ বিল কি লাখ লাখ। ঠিক আছে, 0 0 কেটে গেল। ঠিক আছে, 2 দিয়ে কাটলাম কত হচ্ছে 3, 2 দিয়ে কাটলাম কত 10, 3 দিয়ে কাটলাম 3 পাচ্ছে কত 15। ঠিক আছে, আমি খেলবো। ঠিক আছে, তাহলে আমি যদি খেলি তাহলে কী হবে বলো তো? গুণ করো। কত গুণ করো না? কত হচ্ছে? 490। তোমরা যখন গুণ করবে দেখবে দশমিকের জন্য নিচে কী আসবে? একটা শূন্য আসবে, 10 আসবে, 10-এর সাথে এই 10টা কেটে যাবে, এটার সাথে এটা ডিরেক্টলি গুণ করলে কোনো আসবে 4900। আচ্ছা, এখানে পাওয়ারের একক কী হবে বলো? পাওয়ারের যেটা একক হবে কৃতকার্যের একক বা সময়ের একক। কৃতকার্যের এককটা কি? এটাকে আমরা, কৃতকার্যের এককটা আছে জুলে আসবে, আর নিচেটা কী আসবে? সেকেন্ডে আসবে। জুল পার সেকেন্ডকে আমরা কী বলি? ওয়াট বলি না? আচ্ছা, আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, উপরে হচ্ছে জুল আর নিচে কী হচ্ছে বলো? সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা কী বলি? তেরে ওয়াট লাগা দেंगे রে, তেরে ওয়াট লাগা देंगे। हो गया না? চলো, কী বলেছে পরের কোশ্চেনটা? কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো তো? বলেছে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 60 ওয়াট লেখা আছে। একটা বৈদ্যুতিক বাল্ব, এই শোনো, তোমরা যে বাল্ব কেনো বাজার থেকে, সে বাজারে দেখবে 15 ওয়াট, 20 ওয়াট, 30 ওয়াট, 60 ওয়াট এরকম লেখা থাকে। ঠিক আছে, কত লেখা আছে? 60 ওয়াট লেখা আছে। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। আচ্ছা, এরপরে কী বলেছে? বাল্বটি যদি 1 মিনিট জ্বলে, কত মিনিট জ্বলছে গো? টি সমান, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি MINT। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে বাল্বটি যদি 1 মিনিট জ্বলে, তাহলে আমাকে বলেছে কী পরিমাণ কাজ করবে। কী পরিমাণ কাজ মানে কি? ওয়ার্ক কী পরিমাণ করছে। তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি পাওয়ার সমান হচ্ছে W/, কত বলো? টি। তারপর W সমান কী হলো? পাওয়ার ইন্টু পিটি। পি মানে কত আছে বলো? 60 ওয়াট। আর টাইম মানে কত আছে গো? 60 সেকেন্ড। সবগুলো এসআই না? ওয়াটটা হচ্ছে এসআই একক, ক্ষমতার সিজিএস এসআই একক কী ছিল? জুল পার সেকেন্ডকে আমরা কী বলেছিলাম? ওয়াট বলেছিলাম। এটা 60, তাহলে কত হয়ে গেল? 3600। আচ্ছা, এই যে 3600 পেলাম, এটা কি কার্য পেলাম না? এই কার্যের তাহলে এসআই একক লিখবো, তাহলে এসআই একক কী লিখবো? জুল লিখবো। তাহলে বাল্বটি 1 মিনিটে কতটা কার্য করবে? 3600 জুল। আমি আর লিখছি না অ্যান্সার। ঠিক আছে, এখানে দেয়ারফর বাল্বটি 1 মিনিটে
3600 জুল, 3600 জুল কাজ করবে। কাজ করা আর কার্য একই জিনিস, কাজ করবে। আচ্ছা, এরপরে লাস্ট কোশ্চিন, এটা আমি করিয়ে দিব কারণ এটাও ইম্পর্টেন্ট আছে। চলো 3 কি বলেছে দেখো, বলেছে 50 কিগ্রা, তাহলে এম কত আছে দেখো সোনারা, এই সোনারা দেখো আমার এম সমান কি বলেছে 50 কিগ্রা, ঠিক আছে। 50 কিগ্রা ভর বিশিষ্ট, হ্যাঁ সব বলবো, তোমরা অঙ্ক ভালো করে করো তাহলে হলো। এম সমান হচ্ছে 50 কিগ্রা ভর বিশিষ্ট কোনো একটা বস্তু আছে, ঠিক আছে গাইস এদিকে তাকাও। 50 কিগ্রা ভর বিশিষ্ট কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি কি করলাম 75টা সিঁড়ি বেয়ে, দেখো 75টি সিঁড়ির ধাপ হেঁটে 25 সেকেন্ড 3 তলে উঠালাম। তাহলে কতটা ধাপ হেঁটেছো তুমি 75টা সিঁড়ি, এবং এক একটা সিঁড়ির দৈর্ঘ্য কত বলেছে 12 সেমি হলে তোমার ক্ষমতা কতটা ব্যয় হলো, ঠিক আছে। তাহলে শোনো খুব সুন্দর কোশ্চিন কিন্তু, আমি টাইম কত নিয়েছি 75টা সিঁড়ি যেতে, কত সেকেন্ড গো 25 সেকেন্ড, তাই না, পটাপট উঠেছি একবারে 25 সেকেন্ড, ঠিক আছে। এবার এই শোনো সিঁড়ির কি কেমন হয়, সিঁড়ি মোটামুটি এগেস। তাহলে এক একটা সিঁড়ির উচ্চতা কত বলে দিয়েছে দেখো, এক একটা সিঁড়ির উচ্চতা কত গো 12 সেমি, এরকম কতগুলো আছে 75টা, তাহলে পুরোটা যদি উচ্চতা বের করতে হয় তাহলে কি করবো 12 × 75 খেলা হবে, তাই না। বেশ, তাহলে এই সমান কি হয়ে গেল 75টা সিঁড়ি, এক একটা সিঁড়ি হচ্ছে 12 সেমি করে, তাহলে এত সেমি হয়ে গেল। তাহলে একটু গুণ করে আমাকে বলো কত হচ্ছে, 75 2 5 বারং 60 0 হাত থেকে 6 7 বারং 84 আর 6 কত 90, তাহলে এত সেমি। তাহলে 50 কিগ্রা ভরের কোনো বস্তু 25 সেকেন্ডে আমরা যতটা নিয়ে গেলাম সেটা হচ্ছে 900 সেমি। তুমি একটা জিনিস দেখো সবগুলো কিসে আছে, সিজিএসে আছে না এসআই আছে, এটা এসআই আছে, এটা এসআই আছে, তাহলে এটাকে এসআই করে নাও, ঠিক আছে, এটাকে এসআই করে নাও। তাহলে এসআই যদি করো তাহলে কী করবো 900/100 মিটার খেলা হবে, তাই না। মমতা বলে ভাগা পায়ে খেলা হবে, আমরা পেন নিয়ে খেলবো, ঠিক আছে। আচ্ছা, জি এর মান তোমাকে যদি না দিয়ে থাকে, তোমাকে এখানে দেখো জি এর মান তোমাকে হেল্প করেছে ক্যালকুলেশনের সুবিধার্থে, আমরা জি এর মান কত ধরি গো 9.8 করি না মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু তোমাকে বলেছে 9.8 নিও না, তোমাকে কোশ্চেনে বলেছে ক্যালকুলেশন একটু সুবিধা হবে তোমাদের, তাহলে নিয়ে নাও 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর মান কত দেখো, তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, এটা প্রদত্ত, এটা কোশ্চেনে কিন্তু দেওয়া আছে, জি এর মান এটা হয় না, এটা হচ্ছে প্রদত্ত দেওয়া আছে, এগুলো সবই প্রদত্ত দেওয়া আছে, জি এর মানটা তোমাকে বলে দিয়েছে 10 মিটার প্রদত্ত মানে দেওয়া। হ্যাঁ বললাম যে ভুলভাল করেছে ওরা, ওগুলো বাদ দাও, 10 মিটার নাও, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে জি এর মান। তাহলে এবার বলো আমাকে একটা জিনিস, যে আমরা যদি পাওয়ার বের করতে চাই তাহলে আমরা কি জানি, পাওয়ার মানে লেখো, আমরা জানি পাওয়ার সমান হচ্ছে কৃতকার্য বাই সময়। তাহলে কৃতকার্য যদি আমরা বলি, কৃতকার্যের মান কত mgh/t, কারণ অভিকর্ষে বলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। এম মানে কত 50 কিগ্রা, একক বসাবো না, জি মানে কত 10, এইচ মানে কত অ্যান্সার মিলবে না ওর সাথে, ঠিক আছে 9, আর টি মানে কত সেকেন্ড গো 25, খেলো কত হচ্ছে 9 2 18 মানে কত হয়ে গেল 180। কোন এককে আসবে ক্ষমতা, কারণ এসে এককে করছে, তার মানে কী লিখবো জুল পার সেকেন্ড, মানে কী হয়ে গেল ওয়াট, জুল পার সেকেন্ড না, উপরেটা জুল নিচেটা সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ডকে আমরা কী বলি ওয়াট বলি, তাহলে আমরা ক্ষমতা পেয়ে গেলাম জুল পার সেকেন্ড। তাহলে এবার তোমাদের ক্ষমতা কিন্তু পুরো কমপ্লিট, বইয়ের সাথে যাবে না, বইয়ের সাথে অ্যান্সার মিলবে না, বইয়েরটা দেখো ওখানে 9.8 নিয়েছে একবার, ওরা পাগলের মতো করেছে। এবার চলে এসো শক্তি, তোমরা পুরোটা পড়ে নিবা শক্তি। শোনো 5 মিনিট বলবো, ঠিক আছে, না কোনো কিছু লেখানো নেই, শুধু বুঝবে, শুধু শক্তি বোঝো। শক্তির সংজ্ঞা কি, না বই খাতা বন্ধ করা যাবে না, খাতা যেগুলো বলবো সেগুলো লিখবে, ঠিক আছে। শক্তি কি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তুমি যদি কার্য করার সামর্থ্য, ক্ষমতা না, ক্ষমতা মানে কি বললাম কার্য করার হারকে ক্ষমতা বলে, ঠিক আছে। শক্তি মানে কি, কার্য করার সামর্থ্য। তুমি যদি কার্যই না করতে পারো তাহলে তোমার শক্তি থাকবে, তাহলে তোমার যে ক্যাপাসিটি, কার্য করার যে সামর্থ্য আছে সেটা হচ্ছে তোমার শক্তি। তার মানে কার্য আর শক্তি কোনো কিছুই না, একই জিনিস হয়ে গেল। দেখা গেলো তোমাকে আমি 5 দিন না খেয়ে রেখেছি, তাহলে কার্য করতে পারবে না করতে, ঠিক আছে, তাহলে তোমার কার্য করার সামর্থ্য নেই, তার মানে শক্তি তোমার নেই। তাহলে শক্তি মানে কোনো কিছু নয়,
আমরা বলবো কার্যটাকে শক্তি। তাহলে কার্য করার সামর্থ্যটাকে আমরা কি বলছি? শক্তি বলছি। তাহলে এবার যদি বলি শক্তি স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি হবে। কেন? কারণ হচ্ছে গিয়ে তোমার কার্যই তো স্কেলার রাশি। তাহলে যেহেতু কার্য স্কেলার রাশি, যেহেতু কার্য স্কেলার রাশি, সেই জন্য কী হবে? শক্তিও কী হবে? স্কেলার রাশি হবে। যেহেতু কার্য স্কেলার রাশি, সেই জন্য কী হবে? শক্তিও স্কেলার রাশি হবে। ঠিক আছে, দাও। হ্যাঁ, যেহেতু কার্য স্কেলার রাশি, তাহলে সেহেতু কী হবে? শক্তি স্কেলার রাশি হবে। হ্যাঁ, শক্তির সংজ্ঞাটা বলি যে কার্য করার সামর্থ্যকে আমরা কি বলছি? শক্তি বলছি। তাহলে শক্তি বলতে আমরা কি বুঝলাম? যে যদি তুমি কার্য করতে পারো তাহলে তোমার শক্তি আছে, আর যদি কার্য না করতে পারো তাহলে শক্তিহীন হয়ে গেলে। শক্তির কয়েকটি প্রকারভেদ আছে, তোমরা দেখে নাও। উদাহরণ উপরের জিনিসগুলো তোমরা পড়বে, ঠিক আছে? উপরের জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে? যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, একটা স্বাস্থ্যবান এবং একটা স্বাস্থ্যবান ও শক্তি সমর্থ ছেলেকে যদি ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে বলে তাহলে সে ইজিলি উঠে যাবে। কিন্তু সেই ছেলে রোগা পাতলা হয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যদি 5 দিন না খেয়ে থাকে তাহলে সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। তাহলে ওর শক্তির কী হচ্ছে? ওর কার্য করার সামর্থ্য নেই। শক্তির কয়েকটি প্রকারভেদ কী বলেছে দেখো। শক্তির কয়েকটি ব্যবহারিক হলো যে ইলেকট্রিক বাল্ব জ্বালাতে তড়িৎ শক্তি। শক্তির এখানে ব্যবহারিক প্রয়োগ বলেছে যে আমরা ইলেকট্রিক বাল্ব জ্বালাতে তড়িৎ শক্তি ব্যবহার করি। ধাতুবিদ্যায় তাপশক্তি ব্যবহার করি। বর্তমানে খাদ্য প্রস্তুত বিভিন্ন ক্ষেত্রে আমরা সৌরশক্তি ব্যবহার করি। পালতোলা নৌকা চালাতে আমরা বায়ুশক্তি ব্যবহার করি, তাই না? জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য স্রোতের গতিশক্তি আমরা ব্যবহার করি। তাহলে এত জায়গায় আমরা কী করছি? শক্তি ব্যবহার করছি। প্রত্যেকটা জায়গায় যে ফ্যান ঘুরছে, ঠিক আছে, লাইট, প্রত্যেকটা জায়গায় কিন্তু শক্তির ভূমিকা আছে। শক্তি দিয়ে আমরা বিভিন্ন রকম কার্য করতে পারবো। তাহলে শক্তির পরিমাণ মানে কি? শক্তির পরিমাণ মানে কৃতকার্যের পরিমাণ। আর কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে প্রযুক্ত বল আর বলের প্রয়োগ বিন্দুর সরণ, ঠিক আছে? তাহলে শক্তি মানেই কার্য, কার্য মানে হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। এবার শক্তির বিভিন্ন রকম রূপ আছে, ঠিক আছে? কী বলেছে দেখো, সিজিএস পদ্ধতিতে শক্তির একক কী যদি বলি, তাহলে শক্তির একক মানে কার্যের একক, মানে কী হয়ে গেল আর্গ। আর এসআই পদ্ধতিতে শক্তির একক কি? জুল, ঠিক আছে? সিজিএস যেটা তোমার কার্যের একক ছিল সেটাই। কোথায়? হ্যাঁ, নিউটন মিটার পার জুল, ওটাই তো। নিউটন মিটারকে আমরা জুল বলবো, ঠিক আছে? নিউটন মিটার পার জুল। আচ্ছা, শক্তিকে 8টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? যত রকম শক্তি আছে আমরা সাধারণত শক্তিকে 8টা ভাগে ভাগ করেছি। একটা যান্ত্রিক শক্তি, একটা হচ্ছে তাপশক্তি, একটা আলোক শক্তি, একটা শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, ঠিক আছে? তাহলে শক্তির টোটাল 8টা হাত আছে, ঠিক আছে? শক্তি কী হয়? শক্তির একটা দেখো, শক্তির একটা সূত্র আছে যে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক এবং অপরিবর্তনীয়। শক্তিকে সৃষ্টিও করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না। শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাপশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হল, শব্দ শক্তি তাপশক্তিতে রূপান্তর হয়ে গেল, আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়ে গেল। এরকমভাবে শক্তিকে একটা রূপ থেকে আরেকটা রূপে চেঞ্জ করা যায়। এবার আমরা পড়ব যান্ত্রিক শক্তি, ঠিক আছে? তাহলে শক্তিকে আমরা 8টা ভাগে ভাগ করেছি, ঠিক আছে? যান্ত্রিক শক্তি মানে কি? যে কোনো একটা বস্তুর ভেতরে যান্ত্রিক শক্তি, কোনো একটা বস্তু দেখো কী বলেছে, কোনো বস্তু যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলবো। আচ্ছা, যান্ত্রিক কার্য করার সামর্থ্য মানে কি? যান্ত্রিক কার্য করা কোনো একটা বস্তু যদি মোশনে থাকে, ওর মধ্যে যদি ভেলোসিটি থাকে, ওর মধ্যে যদি, তাহলে সেই বস্তুটা কী করবে? একটা যান্ত্রিক কার্য করার সামর্থ্য জন্মাবে, ঠিক আছে? বা কোনো একটা বস্তুকে অবস্থার পরিবর্তন করছে, তখন ওর মধ্যে একটা শক্তি আসবে, সেটাকে আমরা কী করবো? যান্ত্রিক শক্তি বলবো। যেমন আমি যদি বলি যে তাহলে যান্ত্রিক শক্তিকে আবার 2 ভাগে ভাগ করেছে। তাহলে যতগুলো শক্তি আছে, 8টা শক্তি, তার মধ্যে আমরা কি বললাম? একটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে আমরা 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে স্থিতি শক্তি, একটা হচ্ছে গতি শক্তি। তাহলে স্থিতি শক্তি মানে কি? স্থিতি শক্তি 2 ভাবে হয়। কীভাবে হয় স্থিতি শক্তি? আমরা কীভাবে পাবো? 2 ভাবে পাবো। কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমরা কী করলাম? যে অরিজিনাল যে শেপ, ধরে নাও যে কোনো একটা আমরা বাটুল দিয়ে কোনো কিছু ছুরি না, ঢিল ছুরি তো, বা তীর ধনুক দিয়ে তীর ছুরি তো, তাহলে সেক্ষেত্রে তুমি কী করলে? যে ওই বস্তুটাকে কী করছো? অবস্থার পরিবর্তন করলে। অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন মানে কি? এই হচ্ছে একটা তীর ছিল, ঠিক আছে? সামনের দিকে তীরটা কি যাবে বলো? যাবে না। তুমি যতক্ষণ না এরকম শেপে নিয়ে আসবে, এই তারটাকে যতক্ষণ না এরকম শেপে নিয়ে আসবে, এবার তীরটার সামনের দিকে যাবে। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা কী করি? ওর অবস্থার পরিবর্তন করি, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে? অবস্থা না, সরি, এটাকে বলছি আকৃতির পরিবর্তন, আমি ভুল বললাম। আকৃতি, দেখো আকৃতি এরকম ছিল না, এই আকৃতিটাকে কী করলাম? চেঞ্জ করলাম তো। তাহলে কোনো একটা বস্তুর যদি আকৃতির পরিবর্তন করি, তাহলে ওই বস্তুর মধ্যে, কোনো একটা বস্তুর যদি আকৃতি পরিবর্তন করি, তাহলে ওই বস্তুর মধ্যে কার্য করার যেটা সামর্থ্য জন্মাচ্ছে, সেটাকে আমরা কী বলবো? স্থিতি শক্তি বলবো, ঠিক আছে? অথবা এই স্থিতি শক্তি আরেকটাভাবে হতে পারে যে কোনো একটা, ধরে নাও এখানে একটা পেরেক আছে, আর এখানে কী করে দিয়েছি? একটা হাতুড়ি রেখে দিয়েছি, ঠিক আছে? বলো পেরেকটা যাবে?
পেরেকটাকে ভেতরে যাবে, হাতুড়ি দিয়ে আমরা ঠোকার সময় যদি শুধুমাত্র এরকমভাবে রেখে দিই তাহলে যাবে, পেরেকটা যাবে না। কিন্তু আমরা যদি এই হাতুড়িটাকেই আমরা যদি তাহলে প্রথমে এই হচ্ছে পেরেক, আর এর উপরে কী করেছি একটা হাতুড়ি রেখে দিয়েছি এরকমভাবে, তাহলে পেরেকটা যাচ্ছে না। এবার আমি কি করলাম, এই ছিল পেরেকটা, হাতুড়িটাকে এবার আমি কি করলাম এরকম জায়গা উচ্চতা পর্যন্ত নিয়ে এলাম, এবার হাতুড়িটাকে মারবো, তাহলে এবার পেরেকটা যাবে না নিচে। তাহলে কোনো একটা বস্তু যদি আমরা কি করি আকৃতি পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে ওর মধ্যে স্থিতিশক্তি আসছে। আবার মানে স্থিতিশক্তি আসা মানে কি কার্য করার সামর্থ্য জন্মাচ্ছে ওর মধ্যে, তাই না? যেমন তুমি এদিকে এসো, তো তুমি এদিকে এসো, হ্যাঁ না ধাক্কা দেবো না। যেমন ধরো আমি যদি এই ছেলেটাকে এরকমভাবে মারি তাহলে কি হচ্ছে, আমি হাতটাকে সরাচ্ছি, হাতটাকে সরালে কী হচ্ছে কার্যকর একটা সামর্থ্য আসছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, একটা কার্য করার সামর্থ্য মানে কি অবস্থার, দেখো অবস্থার পরিবর্তন করলাম, ঠিক আছে? হাতটাকে নিয়ে এলাম টেনে দিয়ে মারলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি কার্য করার সামর্থ্য হচ্ছে আকৃতির পরিবর্তন, অবস্থার পরিবর্তন। যেমন একে যে ছুঁড়ে মারলাম, ঠিক আছে? এমনি যদি ফলস করে ছাড়তাম তো লাগতো না, ঠিক আছে? ছুঁড়ে মারলাম, ঠিক আছে? তাহলে অবস্থার পরিবর্তন করছি। তাহলে সেক্ষেত্রে বস্তুটাকে তুলছি, তুলে এর মধ্যে একটা ক্যাপাসিটি তৈরি হচ্ছে। যখনই একটা দেখবো একটা ভারী একটা ঢিলকে তুমি যদি উপর থেকে নিচে তোলো, ভারী একটা পাথর আছে, তারপরে তুমি যদি একটা নিচে একটা কোনো জিনিস রেখে দাও, ঠিক আছে? একটা পাথরকে নিয়ে তুমি ঘুমিয়ে আছো, 5 কিলোর পাথরকে নিয়ে, ঠিক আছে? 5 কিলোর একটা পাথরকে নিয়ে ঘুমিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে তুমি কার্য করার সামর্থ্য কিন্তু ওর মধ্যে আসেনি। এবার কি করবে, 5 কিলোর পাথরটাকে উপরে তুলবে, ঘুমিয়ে আসো তুমি, আর ছেড়ে দিবে তোমার পেটের উপরে, ঠিক আছে? তখন দেখবে তোমার পেটে একটা পেইন তুমি ফিল করতে পারবে, তখন পাথরের মধ্যে অটোমেটিক একটা ক্যাপাসিটি চলে এসছে কার্য করার, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে আকৃতির পরিবর্তন, একটা হচ্ছে আকৃতির পরিবর্তন, এই যে বাটুল থেকে আমরা ছুরি অথবা তীরধনুক থেকে তীর ছুরি, ঠিক আছে? এটা আকৃতি পরিবর্তন করতে হবে। আর নাহলে তোমাকে কি করতে হবে, অবস্থার পরিবর্তন করতে হবে। বাঁধের উপরে আমরা অনেক কিছুতে জলকে নিয়ে যাই না, দিয়ে জলটাকে উপর থেকে ছাড়ি, তখন জলটার একটা কী হয় গতিশক্তি দিয়ে টারবাইনটাকে ঘুরিয়ে আমরা কী করি, আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করি, ঠিক আছে? তাহলে ওটা হচ্ছে অবস্থার পরিবর্তন বলতে পারো। চলো তাহলে স্থির শক্তিকে দুই ভাগে ভাগ করলাম, একটা আকৃতি পরিবর্তন আর একটা হচ্ছে অবস্থার স্থির শক্তিকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আকৃতি পরিবর্তন, একটা হচ্ছে অবস্থার পরিবর্তন, ঠিক আছে? আকৃতি পরিবর্তনের জন্য এর মধ্যে কার্য করার সামর্থ্য জন্মাবে, আর অবস্থার পরিবর্তন এটা হচ্ছে অবস্থার পরিবর্তনের জন্য এর মধ্যে কী হচ্ছে কার্য করার সামর্থ্য জন্মাবে, ঠিক আছে? তাহলে এবার সংজ্ঞাটা শুধুমাত্র দেখে নাও কী বলেছে, যে কোনো বস্তু স্থির শক্তির সংজ্ঞা কী বলেছে, যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান, দেখো স্থির শক্তি মানে কি, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান, ঠিক আছে? মানে অবস্থার পরিবর্তন, সেটাকে অবস্থান বলছি। তাহলে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতি, এই যে দেখো আকৃতি, অবস্থান অথবা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য জন্মায় সেটাকে আমরা কী বলবো, ওই বস্তুটির স্থিতি শক্তি বলবো। তাহলে কোনো একটা বস্তুকে তুমি যদি তার স্বাভাবিক অবস্থান অথবা আকৃতির পরিবর্তন করো তখন ওর মধ্যে অটোমেটিক একটা কার্য করার সামর্থ্য জন্মাবে, সেটাকে আমরা কী বলবো, তার স্থিতি শক্তি বলবো। স্থিতি শক্তিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। তাহলে যান্ত্রিক শক্তিকে যেরকম দুই ভাগে ভাগ করলাম, স্থিতি শক্তি, গতিশক্তি। স্থিতি শক্তি মানে কি, জাস্ট একটা বস্তুর অবস্থার পরিবর্তন করে দাও অথবা কী করো আকৃতির পরিবর্তন করো, তখন ওর মধ্যে কার্য করার একটা সামর্থ্য জন্মাবে, তখন সেটাকে আমরা স্থিতি শক্তি বললাম। এই স্থিতি শক্তিকে আবার দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে গিয়ে কি, দুটো ভাগে ভাগ করছি দেখো, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি, ঠিক আছে? আর একটা হচ্ছে অভিকর্ষীয়, এর মধ্যেই আছে, ঠিক আছে? এর মধ্যেই দুটো অ্যাকচুয়ালি, একটা হচ্ছে অভিকর্ষীয় আর একটা হচ্ছে কী গো, একটা হচ্ছে স্থিতি স্থাপক। দেখে নাও, অভিকর্ষীয় মানে কোনো কিছুই না, একটা বস্তুকে কী করলাম, তার অবস্থার পরিবর্তন করলাম, ঠিক আছে? অভিকর্ষীয় মানে বস্তুটা ছিল নিচে, বস্তুটাকে আমি উপরে নিয়ে এলাম। এই যে তুমি ঘুমিয়েছিলে এখানে, ঠিক আছে, নিচে, ঠিক আছে? এই যে তুমি ঘুমিয়েছিলে চোখ খুলে, ঠিক আছে? ঘুমিয়েছিলে তো চোখ খুলে। আর নাহলে ধরে নাও অভিকর্ষীয় মানে একটা জিনিস আমি বলছি, যে কোনো একটা বস্তুকে আমরা অভিকর্ষীয় স্থিতি শক্তির পরিমাপ করেছিলাম না, কীভাবে, যে একটা বস্তু নিচে ছিল এম ভরের একটা বস্তু, ঠিক আছে? এই বস্তুটাকে আমরা উপরে নিয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে কী হবে, কার্য করার সামর্থ্য জন্মাবে। তাহলে এর মধ্যে যেটা স্থিতি শক্তি স্টোর হবে সেটা কতটা হবে বলো তো, এম, উচ্চতার জন্য অভিকর্ষীয় ত্বরণের জন্য জি, নিচের দিকে কার্য করছে, আর উচ্চতার জন্য এইচ, তাহলে কী হয়ে গেল, এম জি এইচ। তাহলে যখন একটা বস্তুকে যখন ভূমি থেকে উপরে নিয়ে যাচ্ছে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে, বা অভিকর্ষীয় বলের বিরুদ্ধে হোক বা অভিকর্ষীয় বলের উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দাও, তখন অটোমেটিক ওর মধ্যে একটা কী হবে, কার্য করার সামর্থ্য জন্মে। তাহলে কী বললাম, অভিকর্ষীয় শক্তি মানে কি, একটা বস্তুকে যখন ভূমি থেকে উপরে নিয়ে যাচ্ছি তখন ওর মধ্যে অটোমেটিক কার্য করার একটা সামর্থ্য জন্মাচ্ছে, তখন সেটাকে কী বলবো, অভিকর্ষীয় স্থিতি শক্তি। কারণ অভিকর্ষীয় বলের বিরুদ্ধে নিয়ে গেছি বলে ওর মধ্যে কী হয়েছে, স্টোর হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার
একটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি আছে। স্থিতিস্থাপক স্থিতিশক্তি কী বলেছে দেখো, যে স্বাভাবিক আকারে ধনুক থাকলে তার থেকে তীর সরে যায় না, যায় কি? কিন্তু আমরা যখন কি করব, ধনুটাকে বাঁকানো, দেখো কি বলেছে, বাঁকানো অবস্থায় আনলে তার মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়, তাহলে ওই ফলে ধনুটি থেকে ধনুটির মধ্যে কী হচ্ছে, কার্য করতে সক্ষম হয় এবং ধনু থেকে তীরটি ছড়া যায়। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো স্থিতিস্থাপক। তার মানে এর মধ্যে আছে আকৃতির, তাহলে কি বললাম, অবস্থার পরিবর্তনটাই হচ্ছে অভিকর্ষ স্থিতিশক্তি, তাই না? আর আকৃতির পরিবর্তনটাই হচ্ছে কি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অবস্থার পরিবর্তনটা হচ্ছে অভিকর্ষ স্থিতিশক্তি, আর আকৃতির পরিবর্তনটা হচ্ছে স্থিতিস্থাপক। অবস্থার পরিবর্তন বিভিন্ন রকমভাবে হতে পারে, হাতুড়ি দিয়ে কোনো কিছু ঠুকছো, তাই না? বা উপরের জায়গা থেকে উপরে লাফ দিয়ে কোনো একটা জায়গায় কোনো একটা জিনিসকে তোমরা বসানোর চেষ্টা করছো, তখন বারবার করে লাফ দাও, ঠিক আছে? লাফ দিয়ে কী করো, কোনো একটা জিনিসকে বসানোর চেষ্টা করো। অথবা তুমি বাঁধের উঁচু জায়গায় আমরা জল কী করে স্টোর করে রাখি, তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ স্থিতিস্থাপক, অভিকর্ষ স্থিতিশক্তির উদাহরণ। যেমন দেওয়া আছে দেখো, উদাহরণে কী দেওয়া আছে, যে বাঁধের উঁচু জলধারে সঞ্চিত জল তার, দেখো বাঁধের উঁচু জলধারে সঞ্চিত জল তার স্বাভাবিক অবস্থার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে। ওই জলকে নিচে প্রবাহিত করলে তা কার্য করতে সক্ষম হয় এবং এর সাহায্যে টারবাইন ঘুরিয়ে আমরা কী করি, জল বিদ্যুৎ সৃষ্টি করি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা হয়ে গেল। তাহলে তোমরা মনে রাখবে অভিকর্ষ স্থিতিশক্তি কাকে বলে। দেখো তিনটে জিনিস, একটা হচ্ছে শক্তিকে 8 ভাগে ভাগ করলাম, ঠিক আছে? এখান থেকে যান্ত্রিক শক্তি সম্পর্কে বললাম, যান্ত্রিক শক্তিকে 2 ভাগে ভাগ করলাম, স্থিতিশক্তি, গতিশক্তি। স্থিতিশক্তি কাকে বলে সেটা জানতে হবে। স্থিতিশক্তি দেখো 2 ভাগে হচ্ছে, স্থিতিশক্তিকে আমরা দুটো রূপ পাচ্ছি, একটা অভিকর্ষ, একটা হচ্ছে স্থিতিস্থাপক। একটা হচ্ছে আকৃতির পরিবর্তনের জন্য স্থিতিস্থাপক, আর অবস্থার পরিবর্তনের জন্য কী হচ্ছে, অভিকর্ষ স্থিতিশক্তি। অভিকর্ষ স্থিতিশক্তির পরিমাপ কত, mgh। দেখো তোমাদের বই দেওয়া আছে, m ভরে কোনো একটা বস্তুকে যদি h উচ্চতা নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ স্থিতিশক্তির পরিমাপ কত, mgh। অভিকর্ষ স্থিতিশক্তির উদাহরণ মনে রাখবে, যে অভিকর্ষ স্থিতিশক্তি মানে কি, বাঁধের উঁচুতে আমরা যে জলকে স্টোর করে রেখেছিলাম, যার ফলে আমরা কী করেছিলাম, জল ছেড়ে দিলে টারবাইন ঘুরছে, মানে বাঁধের উঁচুতে জলটাকে যখন স্টোর করে রাখছি, তখন সেক্ষেত্রে কার্য করার সামর্থ্য জন্মাচ্ছে। ওটার সাহায্যে কি জলটা যখন নিচে আসে, তখন কী হচ্ছে, টারবাইনটাকে ঘুরিয়ে শক্তি উৎপন্ন করছে। আর স্থিতিস্থাপক স্থিতিশক্তির যদি উদাহরণ বলে, তাহলে কী করবে, তীর ধনুকে বাঁকিয়ে দাও, নাহলে তীর আমরা ছুটতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এখান থেকে এইটুকু তোমরা পড়ে এসো। এই যে গতিশক্তি আর যেটা একটা বাকি জিনিস থাকলো, গতিশক্তি আর যেটা এখানে পার্থক্য যেটা থাকলো, সেটা আমি তোমাদেরকে এরপর দিন বুঝিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করবো একবারে একদিনে।